আসসালামু আলাইকুম। নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার আজকের টপিক হচ্ছে লাং ভলিউম এন্ড ক্যাপাসিটি। রেসপিরেটরি ফিজিওলজির প্রথমেই যদি আমরা কোনো কিছু নিয়ে আলোচনা করতে চাই, সবার প্রথমেই আমাদের এমবিবিএস লেভেলে টিচাররা প্রথমেই পড়িয়ে থাকে ভলিউম এন্ড ক্যাপাসিটি সম্পর্কে। ডিপ্লোমা এমফিল এক্সামের জন্য এবং ইভেন রেসিডেন্সি এফসিপিএস এক্সামের জন্য এই রেসপিরেটরি ফিজিওলজির এই লাং ভলিউম এন্ড ক্যাপাসিটি পোর্শনটা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে প্রতিবারই কোশ্চেন আসে। আমি আর কথা না বাড়িয়ে এখনই শুরু করছি। আমি ডক্টর কানিস ফাউজিয়া, ডিপ্লোমা ইন অ্যানেস্থেসিওলজি ডিপার্টমেন্টে আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। প্রথমে আসে লাং ভলিউম। লাং ভলিউম হচ্ছে আমাদের 4টি লাং ভলিউম আছে। টাইডাল ভলিউম প্রথমে যদি আলোচনা করতে চাই, এটা হচ্ছে ইট ইজ দ্য ভলিউম অফ এয়ার। ইট ইজ দ্য ভলিউম অফ এয়ার ইন্সপায়ার্ড অর এক্সপায়ার্ড ইচ ব্রেথ ডিউরিং নর্মাল কোয়াইট ব্রিদিং। এটা মানে হচ্ছে আমরা লাংসে স্বাভাবিক সময়ে যে পরিমাণ বাতাস লাংসে প্রবেশ করে সেটাকে বলা হয় টাইডাল ভলিউম। তো নেক্সট হচ্ছে ইন্সপায়ার্ড রিজার্ভ ভলিউম। It is the maximal volume of air which can be inspired after a normal inspiration. মানে টাইডাল ভলিউম লাংসে প্রবেশ করানোর পরও আমরা যদি হচ্ছে ফোর্সফুল ইন্সপিরেশন করে এক্সট্রা যে ভলিউমটা বাতাসটা আমরা লাংসের ভিতরে প্রবেশ করাচ্ছি সেটাই হচ্ছে ইন্সপায়ার্ড রিজার্ভ ভলিউম। এটা অনেক বড় অ্যামাউন্টের একটা বাতাস আমরা লাংসের ভিতরে প্রবেশ করাই, সেজন্য এটার অ্যামাউন্টটাও হচ্ছে বড়, প্রায় 3000 ml বা 3 লিটার। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এটা হচ্ছে ইট ইজ দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার হুইচ ক্যান বি এক্সপায়ার্ড আফটার এ নর্মাল এক্সপিরেশন। আমরা নর্মালি হচ্ছে এক্সপায়ার করে টাইডাল ভলিউমটা নর্মাল এক্সপিরেশনের মাধ্যমে বের করে দিতে পারি, কিন্তু এরপরও যদি আমরা একটা ফোর্সফুল এক্সপিরেশন করি, জোরে বাতাসটা বের করে দিতে চাই, সেই বাতাস বের করে দেওয়ার সময় যে পরিমাণ ভলিউমটা বের হয় আমাদের ফুসফুস থেকে সেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটার অ্যামাউন্ট প্রায় 1100 ml। হচ্ছে রেসিডুয়াল ভলিউম। It is the volume of air remaining in the lungs after a maximal expiration. মানে আমরা লাংসে কিছু পরিমাণ বাতাস আমাদের সবসময় থেকে যায়, যত আমরা হচ্ছে ফোর্সফুল এক্সপ্রেশন করি না কেন। এই ভলিউমটাকে বলা হয় হচ্ছে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রেসিডুয়াল ভলিউমের কারণেই আমাদের লাংসটা চুপসে যায় না বা কলাপস করে যায় না। আরো কিছু ফ্যাক্টর আছে যেটার জন্য হচ্ছে আমাদের লাংস চুপসে যায় না বা কলাপস করে যায় না, যেমন হচ্ছে সারফেক্টেন্ট। এটা নিয়ে আমরা পরবর্তী ডিটেলস ডিসকাশনে যাব। রেসিডুয়াল ভলিউমের নর্মাল অ্যামাউন্ট হচ্ছে প্রায় 1200 ml। এখন আসছে হচ্ছে আমাদের টোটাল যে লাং ভলিউম গুলো আছে সেগুলো যদি আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে চিন্তা করি, তাহলে প্রথমে হচ্ছে একটা ডেড স্পেস। ডেড স্পেস হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল ডেড স্পেস আছে এবং অ্যানাটমিক্যাল ডেড স্পেস আছে। আর নর্মালি আমরা লাংস স্বাভাবিক রেসপিরেশনের মাধ্যমে যে পরিমাণ ভলিউমটা লাংসের ভিতরে প্রবেশ করাই সেটা হচ্ছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম অ্যামাউন্ট হচ্ছে 500 ml। আর যদি আমরা ফোর্সফুল ইন্সপিরেশন করি, মানে বেশি পরিমাণ বাতাস হচ্ছে লাংসে প্রবেশ করাতে চাই, সেটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এই ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমের অ্যামাউন্ট হচ্ছে প্রায় 3000 ml or 3 লিটার। আর লাংসের ভিতরে আমরা যদি কমফোর্টেবলি এক্সপায়ার করতে চাই, নর্মাল কোয়াইট ব্রিদিং এ যে বাতাসটা হচ্ছে আমরা বের করে দেই সেটা টাইডাল ভলিউমে আমরা অ্যাকচুয়ালি বের করে থাকি 500 ml। আর যদি বেশি পরিমাণ বাতাসটা বের করতে চাই লাংস থেকে ফোর্সফুল এক্সপিরেশনের মাধ্যমে, সেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। সেটার অ্যামাউন্ট প্রায় হচ্ছে 1100 ml। আর কিছু পরিমাণ বাতাস আমাদের লাংসে সবসময় থাকবে, এটাকে বলে রেসিডুয়াল ভলিউম, বা হচ্ছে অবশিষ্ট যে পরিমাণ, যত আমরা ফোর্সফুল ইন্সপিরেশন অথবা এক্সপিরেশন করি না কেন এই বাতাসটা আমাদের লাংসে সবসময় থেকে যাবে। এটা হচ্ছে প্রায়
1200 ml। হচ্ছে লাং ক্যাপাসিটি। আগে যে লাং ভলিউম গুলো আমরা কথা বলেছি, এর মধ্যে 2-3টা লাং ভলিউম একসাথে করলে যে ক্যাপাসিটিটা পাওয়া যায় সেটাই হচ্ছে লাং ক্যাপাসিটি। প্রথমে আসে ইন্সপাইরেটরি ক্যাপাসিটি। ইন্সপাইরেটরি ক্যাপাসিটিটা it is the maximal volume of air that can be inspired from the resting expiratory volume। মানে যদি লাংসটা আমাদের রেস্টিং কন্ডিশনে থাকে, সেক্ষেত্রে লাংসে একটা ভলিউম যদি টাইডাল ভলিউম এবং ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউমটা যোগ করলে যে ক্যাপাসিটিটা পাওয়া যায় সেটাই ইন্সপাইরেটরি ক্যাপাসিটি। এটার অ্যামাউন্ট প্রায় 3500 ml বা 3.5 লিটার। ইন্সপাইরেটরি ক্যাপাসিটিটা আমি ম্যাক্সিমাম কি অ্যামাউন্টে বাতাস আমি আমার লাংসে প্রবেশ করাতে পারবো। Functional residual capacity. It is the volume of air which remains in the lung at the resting expiratory level after a normal expiration. মানে আমরা লাংস থেকে বাতাস সর্বোচ্চ যে পরিমাণে বের করে দিতে পারি সেই ক্ষমতাটাই ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এই ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিটা রেসিডুয়াল ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম দুইটা একসাথে যোগ করলে যে পরিমাণ ভলিউম পাওয়া যায় সেটাই আমাদের ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এটার অ্যামাউন্ট প্রায় 2300 ml বা 2.3 লিটার। এই ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটিটা it is the maximum volume of air that can be expelled from lung by a maximal expiration after a maximal inspiration. ম্যাক্সিমাল এটা বলতে বোঝানো যে আমরা সর্বোচ্চ যে পরিমাণ বাতাস লাংসের ভিতরে ঢুকাতে পারি, এরপর ওই সর্বোচ্চ যে পরিমাণ বাতাসটা লাংস থেকে বের করে দিতে পারি, লাংসের সেই ক্ষমতাটা ভাইটাল ক্যাপাসিটি। এটার সাথে যোগ ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম এবং টাইডাল ভলিউম এন্ড এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, তিনটা ভলিউম একসাথে যোগ করার পরে যে ভলিউমটা পাওয়া যাবে সেটাই ভাইটাল ক্যাপাসিটি। এই ভাইটাল ক্যাপাসিটির উপরে আমাদের অনেক কিছু ডিপেন্ড করে। এটা পালমোনারি ফাংশন আমাদের লাংসের যে ইফিসিয়েন্সিটা আছে, এটার গুড ইন্ডেক্স ভাইটাল ক্যাপাসিটি। এবার আসি টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটিটা it is the volume of air contained in the lung at the end of maximal inspiration. এটা টোটাল যে লাং ভলিউম গুলো আছে, 4টা ভলিউম, ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম and tidal volume plus expiratory reserve volume and residual volume। তাহলে সব মিলিয়ে টোটাল এসেছে আমাদের 5800 ml বা 5.8 লিটার। প্রথমে আসছে ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম আমাদের প্রায় এসেছে 3000 ml বা 3100 ml। টাইডাল ভলিউম 500 ml আমরা জানি। এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম 1200 ml and রেসিডুয়াল ভলিউম 1200 ml। inspiratory capacity প্রায় 3600 ml or 3500 ml। functional residual capacity 2400 ml বা 2300 ml আমরা বলেছিলাম আগের স্লাইডে। ভাইটাল ক্যাপাসিটি 4800 ml এবং টোটাল লাং ক্যাপাসিটি প্রায় 6000 ml। এই লাং ভলিউম এবং ক্যাপাসিটিটা কিছু 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 কন্ডিশনে ডিক্রিজ করে এবং কিছু কিছু কন্ডিশনে ইনক্রিজ করে। সো রিকাম্বেন্ট পজিশনে দেন ইন স্ট্যান্ডিং পজিশন। সুপাইন পজিশনে আমাদের লাং ভলিউম গুলো ডিক্রিজ করে যায়। যেমন সাপোজ আমি একটা পেশেন্ট অপারেশন থিয়েটারে নিয়ে যাব অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য, সেক্ষেত্রে পেশেন্ট তো সবসময় সুপাইন পজিশনেই থাকে ম্যাক্সিমাম, বা কিছু কিছু স্পেশাল কনসিডারেশনে পেশেন্ট লেফট ল্যাটারাল বা অন্য সার্জিক্যাল পজিশনে থাকতে পারে, কিন্তু ইউজুয়ালি সুপাইন পজিশনে থাকে এবং এই পজিশনে আমাদের লাং ভলিউম এবং ক্যাপাসিটি গুলো ডিক্রিজ করে।
women than in men by about 20 to 25% small and athletic person. ফিমেলদের অলওয়েজ লাং ভলিউম ক্যাপাসিটি 20 থেকে 25% কমই থাকে, এবং ওল্ড এজে লাং ভলিউম ক্যাপাসিটি গুলো কমে যায়। লাং ভলিউম ক্যাপাসিটি ইনক্রিজ করে হচ্ছে লার্জার অ্যান্ড অ্যাথলেটিক পার্সন, যারা হচ্ছে এক্সারসাইজ করে তাদের হচ্ছে লাং ভলিউম ক্যাপাসিটিটা হচ্ছে বেশি থাকে। All lung volume and capacity are measured directly by spirometer except functional residual capacity, total lung capacity, residual volume। এই তিনটা ছাড়া বাকিগুলো হচ্ছে আমরা স্পাইরোমিটার দিয়ে হচ্ছে মেজার করতে পারি। এই তিনটা আমরা কিভাবে মেজার করব? অবশ্যই কোনো টেকনিক আছে। এই তিনটা হচ্ছে লাং ভলিউম এন্ড ক্যাপাসিটি আমরা মেজার করি বাই হিলিয়াম ডাইলিউশন মেথড। একটা স্পাইরোমিটারের ভিতরে হচ্ছে হিলিয়াম এবং অক্সিজেন মিক্স করা থাকে, সেটা দিয়ে একটা স্পেশাল টেকনিকে আমরা এই তিনটা ক্যাপাসিটি আমরা মেজার করতে পারি, কিন্তু স্পাইরোমিটার দিয়ে আমরা মেজার করতে পারি না। স্পাইরোমিটার দিয়ে বাকি যে ভলিউম এন্ড ক্যাপাসিটি গুলো সেগুলো আমরা দেখতে পারি। কারণ হচ্ছে বিকজ দ্য এয়ার ইন দ্য রেসিডুয়াল ভলিউম অফ দ্য লাং ক্যান নট বি এক্সপায়ার্ড ইনটু দ্য স্পাইরোমিটার এন্ড দিস ভলিউম কনস্টিটিউট পার্ট অফ এফআরসি এন্ড টোটাল লাং ক্যাপাসিটি। কারণ হচ্ছে রেসিডুয়াল ভলিউমটা আমরা কখনোই হচ্ছে লাংস থেকে বের করে দিতে পারি না, কারণ লাংসে সবসময় একটা কনস্ট্যান্ট লেভেলে একটা বাতাস সবসময় থেকে যাবে, যেটা বের করে কখনোই আমরা ফোর্সফুল এক্সপিরেশন বা ইন্সপিরেশনের মাধ্যমে নিতে পারি না, বের করতে পারি না। কিছু ফ্যাক্টর আছে যেটার উপর ডিপেন্ড করে লাং ভলিউম ক্যাপাসিটি গুলো। এজ হচ্ছে আমরা বলেছি ওল্ড এজে, সেক্স হচ্ছে ফিমেল সেক্সে হচ্ছে 20 থেকে 25% লাং ভলিউম এন্ড ক্যাপাসিটি হচ্ছে রিডিউস হয়। হাইট যেমন অ্যাথলেটদের হচ্ছে লাং ভলিউম এন্ড ক্যাপাসিটি বেশি থাকে। ওয়েটটা একটা ফ্যাক্টর, কারণ হচ্ছে ওয়েট যদি বেশি ওবেস পারসন হয় সেক্ষেত্রে তার ইন্টার অ্যাবডোমিনাল প্রেশারটা বেশি থাকে এবং ইন্টারথোরাসিক প্রেশারটা কমে যায় এবং লাংস প্রপারলি এক্সপান্ড করতে পারে না, তাই লাং ভলিউম ক্যাপাসিটি গুলো তার কমে যায়। এখন হচ্ছে মিনিট রেসপিরেটরি ভলিউম। It is the total amount of air that moves into the respiratory passage each minute, inspired or expired. Total ventilation it equals to tidal volume into respiratory rate. এটা হচ্ছে মিনিট ভলিউম বলি আমরা। মিনিট ভলিউমটা হচ্ছে কোনো পার্সনের টাইডাল ভলিউম যে অ্যামাউন্ট, এটাকে তার রেসপিরেটরি রেট দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা পাওয়া যাবে সেটাই তার হচ্ছে মিনিট ভলিউম। তাহলে টাইডাল ভলিউম সাপোজ আমরা জানি যে 500 ml, 500 ml ইন্টু 12 বা 12 ব্রেথ পার মিনিট যদি হয়, তাহলে 500 কে 12 দিয়ে গুণ দিলে হয় হচ্ছে 6000 ml বা 6 লিটার পার মিনিট। এটার ইউনিট হচ্ছে 6 লিটার পার মিনিট। হচ্ছে মিনিট ভেন্টিলেশন। মিনিট ভেন্টিলেশনটা আমরা দেখি হচ্ছে তার টাইডাল ভলিউম ইনটু ব্রিদিং ফ্রিকোয়েন্সি বা রেসপিরেটরি রেট। রেসপিরেটরি রেট তাহলে হচ্ছে 500 ইনটু 5 মিনিট ভেন্টিলেশন এবং হচ্ছে মিনিট ভলিউম একই জিনিস। এই মিনিট ভেন্টিলেশনটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পার্সনের রেসপিরেটরি ফাংশনের জন্য, কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে কোনো পেশেন্টকে সার্জারি করি সেক্ষেত্রে তাকে অ্যানেস্থেশিয়ার প্রয়োজন হয়, এবং অ্যানেস্থেশিয়ার প্রয়োজন হলে হচ্ছে তাকে একটা অ্যানেস্থেটিক গ্যাস দেওয়া হয়। ওই অ্যানেস্থেটিক গ্যাসে আমরা কি পরিমাণ ফ্লো দিব, যেমন হচ্ছে অক্সিজেন দেই বা নাইট্রাস অক্সাইড দেই বা অন্য অ্যানেস্থেটিক ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্ট গ্যাসগুলো দিব, সেগুলোর যে ফ্লোটা অ্যামাউন্টটা সেটা হচ্ছে ডিপেন্ড করে এই মিনিট ভলিউমের উপর। যেমন এখানে হচ্ছে 6 লিটার পার মিনিট এসে আমরা সেক্ষেত্রে হচ্ছে 6 লিটারই তাকে ফ্লো দিব, এর বেশি দেওয়া যাবে না, কারণ তার ওজন অনুযায়ী এবং হচ্ছে টাইডাল ভলিউম অনুযায়ী এবং রেসপিরেটরি রেট অনুযায়ী এটাই তার জন্য সুইটেবল। হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং দ্য ভাইটাল ক্যাপাসিটি, তো পোশ্চার, মুভমেন্ট অফ দ্য ডায়াফ্রাম, স্ট্রেংথ অফ দ্য রেসপিরেটরি মাসেল, thoracic wall expansibility, resistance to airflow, lung elasticity and restrictive lung disease. ডেড স্পেস। আমরা সবাই জানি যে একটা আমাদের লাংসে ঢোকার আগে একটা ডেড স্পেস আছে। ইট ইজ দ্য ভলিউম অফ এয়ার হুইচ ডাজ নট আন্ডারগো গ্যাস এক্সচেঞ্জ উইথ পালমোনারি ক্যাপিলারি। মানে এটা হচ্ছে যেখানে আমাদের কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, এরকম জায়গায়।
থ্রি টাইপের ডেড স্পেস আছে: অ্যানাটমিক্যাল ডেড স্পেস, অ্যালভিউলার ডেড স্পেস এন্ড ফিজিওলজিক্যাল ডেড স্পেস। The anatomical dead space টা হচ্ছে the portion of the breath that enters and leaves the conducting zone of the airway, নোজ থেকে আপ টু টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত এই জায়গাটুকুতে আমাদের কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, এই জন্য এটার নাম হচ্ছে ডেড স্পেস। আর অ্যালভিউলার ডেড স্পেস হচ্ছে যে এয়ার দ্যাট রিচেস দ্য অ্যালভিউলাই বাট ডাজ নট পার্টিসিপেট ইন গ্যাস এক্সচেঞ্জ, মানে যেটা হচ্ছে অ্যালভিউলাই পর্যন্ত যায় যে বাতাসটা, কিন্তু সেখানে কোনো গ্যাস এক্সচেঞ্জ হবে না। আর ফিজিওলজিক্যাল ডেড স্পেসটা হচ্ছে এই টোটাল অ্যালভিউলার ডেড স্পেস প্লাস হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। ডেড স্পেস আমরা সবাই জানি যে এটার অ্যামাউন্ট প্রায় 150 ml। এখন হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন। এই কোশ্চেনটা স্পাইরোমিটার সম্পর্কে আমরা আগেই বলেছি যে হচ্ছে স্পাইরোমিটার ক্যান বি ইউজ টু মেজার ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এটা ফলস হবে। রেসিডুয়াল ভলিউম, এটাও ফলস। ভাইটাল ক্যাপাসিটি দেখতে পারি আমরা স্পাইরোমিটার দিয়ে, আর ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউমও দেখতে পারা যায় না, এবং ক্লোজিভ ভলিউমটাও দেখতে পারা যায় না। সো যেগুলো দেখতে, যেমন ফাংশনাল এফআরসি, রেসিডুয়াল ভলিউম অ্যান্ড ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, এগুলো আমরা দেখি হচ্ছে হিলিয়াম ডাইলিউশন মেথডে। আমরা আগের স্লাইডগুলো আবার রিপিট করি, আজকে যেগুলো আমরা বলেছি। প্রথমে আমরা বলেছি টাইডাল ভলিউম সম্পর্কে। টাইডাল ভলিউমের নর্মাল ভ্যালু হচ্ছে 500 ml, ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে প্রায় 3000 ml, যেটা হচ্ছে একটা লার্জ অ্যামাউন্ট। এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে 1100 ml, রেসিডুয়াল ভলিউম হচ্ছে 1200 ml। ক্যাপাসিটির মধ্যে হচ্ছে ইন্সপাইরেটরি ক্যাপাসিটি হচ্ছে প্রায় 3500 ml, functional residual capacity হচ্ছে 2300 ml, and vital capacity হচ্ছে প্রায় 4600 ml, total lung capacity হচ্ছে 5800 ml। লাং ভলিউম এন্ড ক্যাপাসিটি কোথায় কোথায় কমে এবং কোথায় বাড়ে। স্পাইরোমিটারের মাধ্যমে আমরা কি কি লাং ভলিউম এন্ড ক্যাপাসিটি হচ্ছে মেজার করতে পারি। কিছু ফ্যাক্টর আছে যেগুলো লাং ভলিউম এন্ড ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, এফেক্ট করে। তারপর মিনিট রেসপিরেটরি ভলিউম বা মিনিট ভেন্টিলেশন সম্পর্কে আলোচনা করেছি, যেটা হচ্ছে 6 লিটার পার মিনিট। কি কি ফ্যাক্টর এফেক্ট করে ভাইটাল ক্যাপাসিটিকে। ডেড স্পেস সম্পর্কে বলেছি, ফিজিওলজিক্যাল ডেড স্পেস এন্ড হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস সম্পর্কে। প্রিভিয়াস কোশ্চেন নিয়ে আমরা একটা কোশ্চেন সলভ করেছি। আমাদের নিউরন মেডিকেল একাডেমি থেকে হচ্ছে ডিপ্লোমা এবং এমফিল এক্সাম ব্যাচ 2022 এর জন্য একটা এক্সাম ব্যাচ চালু করেছে। এটার ওরিয়েন্টেশন হচ্ছে 1 ডিসেম্বর 2021। টোটাল হচ্ছে 26টা পরীক্ষা এবং 26টা হচ্ছে এক্সটেন্সিভ সলভ ক্লাস এবং 3টা ফ্যাকাল্টি এক্সাম উইথ এক্সটেন্সিভ সলভ ক্লাস এবং 2টা মক টেস্ট। আসলে পরীক্ষার জন্য ফাইনাল পরীক্ষার আগে যদি বারবার পরীক্ষা দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে নিজের প্রতি কনফিডেন্স বাড়ে। আর আমরা দেখা গেল যে আমরা সবসময় হচ্ছে পড়াশোনা করি কিন্তু হচ্ছে নিজে বুঝতে পারি, নিজেকে অ্যাসেস করতে পারি না যে কি পরীক্ষা দিলে কেমন, পরীক্ষার এনভায়রনমেন্টটা বা পরীক্ষা দিলে হচ্ছে কিরকম মার্কস পাওয়া যেতে পারে সেটা সম্পর্কে আইডিয়া নিতে পারি না। কিন্তু নিউরন মেডিকেল একাডেমি হচ্ছে আপনার প্রিপারেশনকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এই কোশ্চেন সলভ ব্যাচে বা এক্সাম ব্যাচের মাধ্যমে। সো পরীক্ষার আগে বেশি বেশি কোশ্চেন সলভ করার জন্য এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমি সবাইকে হচ্ছে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যারা মেন্টররা আছি সবাই হেল্প করব যাতে আপনারা একটা প্রপার পরীক্ষার আগে একদম প্রপার প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষার হলে যেতে পারেন। আর যে কোনো সমস্যা হলে তো হচ্ছে আমাদের মেন্টররা সবসময় হেল্পফুল, এবং সবাই যাতে হচ্ছে পরীক্ষা ভালো মতো দেয় সেটাই হচ্ছে আমাদের সবার কামনা। থ্যাংক ইউ অল, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আমার
ক্লাসটি শোনার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।